নির্বাচন মানে আমাদের সমর্থিত এবং আমি যাকে ভালোবাসি তাকে নির্বাচিত করা। যে ব্যক্তি আমাদের হয়ে কাজ করবেন, এই এলাকার মানুষের কথা বলবেন, এই এলাকার উন্নয়নের জন্য সরকার এবং সরকারকে এই এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরার কাজ আমার জনপ্রতিনিধির থাকে। আমরা দেখেছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করে থাকি। কখনো আমরা পার্টির লাইনে গিয়ে ভোট দিই, কখনো আমরা জাতপাতের নাম নিয়ে আমরা ভোট দান করি। কিন্তু আমার এলাকার কি হবে এই কথা আমাদের মাথায় রেখে আমাদের ভোট দিতে হবে। তিপ্রা মাথা মানে শুধু তিপ্রাদের দল হবে না, তিপ্রা মাথার মূল লক্ষ্য হচ্ছে আমাদের গ্রেটার টিপ্রালেন এলাকায় এডিসি সহ যেখানে তিপ্রারা বসবাস করছেন সেই এলাকাকে নিয়ে আমরা গ্রেটার টিপ্রালেন বলবো। এই গ্রেটার টিপ্রালেন এলাকায় বাঙালি থাকতে পারে, তিপ্রা থাকতে পারে, মুসলিম, মণিপুরি, সর্বস্তরের মানুষ থাকতে পারে। এই এলাকার মানুষের কল্যাণে আমরা একটা দাবি তুলছি, যে দাবিটা হলো গ্রেটার টিপ্রালেন। আমি পরিষ্কার করে বলতে চাইব, গ্রেটার টিপ্রালেন মানে বাঙালির বিরুদ্ধে নয়, গ্রেটার টিপ্রালেন মানে বিহারীদের বিরুদ্ধে নয়। গ্রেটার টিপ্রালেন হচ্ছে একটা রাজ্য, যে রাজ্যে আমাদের বর্তমান এডিসি এলাকা সহ যেখানে তিপ্রাদের বসবাস সেই এলাকাকে নিয়ে আমরা গ্রেটার টিপ্রালেন গঠন করতে চাই। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে শুধু বাঙালিদের বসবাস নয়, সেখানে সাঁওতাল, নেপালি, গুর্খালি, কুচবিহারি ইত্যাদি সম্প্রদায়ের বসবাস। এবং এই গ্রেটার টিপ্রালেনকে নিয়ে যারা ভয় পাচ্ছেন, আমরা জানি আমাদের বিপক্ষ দল তারা প্রচার করতে চেষ্টা করছে গ্রেটার টিপ্রালেন বাঙালিদের বিপক্ষে। আমরা এখানকার বাঙালি ভাই এবং বোনেদের উদ্দেশ্যে বলবো, গ্রেটার টিপ্রালেন্ডের দাবি আপনাদের বিপক্ষে নয়। বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছেন আপনাদের কোনো রাজ্য নেই। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে কেউ আসামে গেছে, কেউ ত্রিপুরায় এসছেন, কেউ পশ্চিম বাংলায় চলে গেছে। তাদের জন্য একটি রাজ্য দরকার। এবং গত 75 বছর ধরে আমরা ত্রিপুরায় দেখেছি বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছেন আপনারা আপনাদের জন্য রাজ্যের দাবি তুলতে পারছেন না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজা প্রদ্যুৎ মানিক্যের নেতৃত্বে আমরা গ্রেটার টিপ্রালেন্ডের দাবি তুলছি। এবং সেই গ্রেটার টিপ্রালেন্ড দাবি পূরণ হলে বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ বাঙালিদের জন্য আরেকটা রাজ্য তৈরি হয়ে যাবে। ভাববেন, মানুষ কইলেই হইত না, কেলু কইলে ভাল লাগতো না আপনাদের, আমি বলতে পারি। কিন্তু কেলু কইলে অনেকে বুঝে না, ভালো লাগে না। ত্রিপুরায় যেভাবে কথা বলে এই ভাষায় বক্তব্য করলে মনে আপনাদের ভালো লাগতো। যারা মনে করেন যে গ্রেটার টিপ্রালেন্ডের দাবি
বাঙালিদের বিপক্ষে যাইব এমন কথা না। বাঙালিদের বিপক্ষে ত্রিপুরারা কখনোই ছিল না। আজকে যাদের বয়স 20 বছর 30 বছর, বন্ধুরা আপনারা ভাবুন, বাংলাদেশে যেভাবে হিন্দু বাঙালিদের উপর অত্যাচার হয়েছে, এই অত্যাচারের কথা আমাদের কাশ্মীর ফাইল একটা ফিল্ম কয়েকদিন আগে নিশ্চয়ই এই ফিল্মটা দেখেন। কাশ্মীরি পণ্ডিতদের সেখানকার পাঠান পাকিস্তান মদতপুষ্ট সেখানকার কাশ্মীররা যেভাবে নির্যাতন করেছে, এই ফিল্মটা দেখলে আপনারা ভাবতে পারবেন আমাদের ভারতবর্ষের এই পারে ওই পারের যে দেশটা বাংলাদেশ, যে দেশটা আমরাই যুদ্ধ কইরা বানাই দিলাম, আজকে শেখ হাসিনা সেখানে প্রধানমন্ত্রী থাকতে পারেন না। যদি আমাদের ভারত সরকার যুদ্ধ কইরা যদি বাংলাদেশ কইরা না দিত, আজকে সেখানে খালেদা জিয়া শেখ হাসিনারা প্রধানমন্ত্রী হতে পারেন না। কিন্তু কি করছে, এই যুদ্ধের পরে লক্ষ লক্ষ আমাদের হিন্দু বাঙালিরা সেই দেশ ছাইরা পালাইতে দিতে। বাংলাদেশের একটা সমীক্ষা আমি পড়লাম, সেখানে তারা বলে যে 1,96,00,000 কাছাকাছি হিন্দু বাঙালি এখন ওইখানে আছে, তাদের কোনো নিরাপত্তা নাই। আমরা জানি, আমি ত্রিপুরা হতে পারি, দেববর্মা হতে পারে, আমি জানি আপনাদের কি ব্যথা। এই কারণে আমরা বললাম আপনাদের আগমনে ত্রিপুরা রাজ্যে আজকে ডারলং, কাইপেং, দেববর্মা, রিয়াং, জমাতিয়া সমস্ত ত্রিপুরাদের অস্তিত্ব সংকটে। আপনাদের যেমন অস্তিত্ব সংকটে এনআরসি লাগাইব কইলেই তো ভয় পান, সিএবি লাগাইব কইলেই তো আপনারা ভয় পান। সেই ভয় থেকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো আপনারা আপনাদের জায়গায় থাকুন, আমরা আমাদের জায়গায় থাকবো, শান্তি এবং সম্প্রীতি নিয়ে চিরতরে ত্রিপুরাই থাকবো। এই দাবি হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং এইটাই আমরা চাই। আপনারা বলেন বাঙালিরা, নোয়াখালীতে জাতি দাঙ্গা হইছে মহারাজার আমলে, কে সেখানে বাঙালিদের আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই কালের মহারাজা উনি বলেছেন এইখানে আপনারা থাকতে পারবেন না, নোয়াখালীতে আসুন, আমার পার্বত্য ত্রিপুরাতে আপনারা আসুন, এখানে থাকুন। মহারাজাই তো ব্রাহ্মণ আনছেন, মহারাজাই তো মন্ত্রী আনছেন। উমাকান্ত দাস মহারাজার শিক্ষামন্ত্রী, সেই উমাকান্ত দাসের নামে মহারাজা তাইনের সম্মানে উমাকান্ত একাডেমি খুঁজছেন। এখানে বাঙালিদের আমরা সম্মান দিয়েছি, বাঙালিদের আমরা জায়গা করে দিয়েছি। ভারতবর্ষের তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই পটেল, যার নামে বল্লভভাই পটেল না, গোবিন্দ বল্লভ পন্ত, বাংলাদেশের যখন যুদ্ধ চলে তখন গোবিন্দ বল্লভ পন্ত বলেছিলেন এই হিন্দু বাঙালিদের ত্রিপুরায় রাখা যাবে না, উত্তরপ্রদেশে নিয়ে যাই দিব, আন্দামানে ফালাই দিব, মধ্যপ্রদেশে ফালাই দিব। তৎকালীন সময় কিন্তু ত্রিপুরায় আন্দোলন কইরা কইছে যে ভুল হইতেও পারে, তারপরেও কইছে উদ্বাস্তুদের পুনর্বাসন দিতে হইবে। পুনর্বাসন আপনারা পাইছেন, ত্রিপুরাতে আছেন। আমরা চাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমবাসার জায়গায় থাকবে, কৈলাসহরের জায়গায় থাকবে, কেউ কোনোখানে যাবে না। যার যার ক্ষমতা নিয়ে থাকার উদ্দেশ্যটাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এই ত্রিপুরাল্যান্ডকে আপনারা স্বাগত জানান। আজকে অনেকে বলতে পারে বিকাশই বিকাশ আমরা করব, আরে বিকাশের আর দরকার নেই, এখন আকাশের দরকার। ডেইলি বৃষ্টি পড়তেছে আকাশ, খালি মোদিজি বক্তৃতা করেন। মোদিজি আপনি তো বাংলা জানেন না, মোদিজিরও বাংলা सिखाई দিব। मोदी मैं आपको बांग्ला सिखाता हूँ कैसे बांग्ला बोलना है। ये कोलकाता वाला बांग्ला नहीं है, त्रिपुरा वाला बांग्ला मोदी जी को भी सीखना है। जानते ही वो
দেশের লোকের জন্য, দেশের মানুষের কথা যদি জানতে হয়, দেশের মানুষের ভাষা শিখব। আমি ত্রিপুরা হইতে পারি, আমি বাংলা জানি। কেন জানি? আমরা ত্রিপুরারা 90% ত্রিপুরা আমরা বাংলা জানি, কারণ আমরা বাঙালিদের ভালো পাই। এইটাই আমাদের পরিচয়। আমরা তাদের খারাপ পাই না। আরে কয়েকদিন আগে দেখলাম মিথ্যাচারীরা মিথ্যা নিয়েই প্রচার করে। আমি পেঁচার বলে এক জনসভায় বলেছিলাম যে চুন সরকার আমলে জুটের মন্ত্রী রবীন্দ্র দেববর্মার একটা স্লোগান সিপিএম সরকার এবং সিপিএম পার্টিতে কটাক্ষ করতে গিয়ে তাই উক্তি করলেন, পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইট চালায়। এটা আমার কথা না, এটা রবীন্দ্র বাবুর কথা। এবং যখন বিজেপির লোক রবীন্দ্র বাবুর কথা বাদ দিয়েছে, তো পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইট চালায়, এটা দেখায় দেখায় এবং ঘুরতেছে। আমি বলছি ইউটিউব দেখুন আপনারা, বেচার চলে আমি কি বক্তৃতা করেছি। আমার দৃশ্যে বা রবীন্দ্র দৃশ্য ছিল, বাঙালিও যদি পাহাড়ির গলা কাটে এটা তো ভালো না, পাহাড়িও যদি বাঙালির গলা কাটে এটা ভালো না। আরে তোমরা মিলেমিশে সিপিএম পার্টি করবা, নির্বাচনের সময় ত্রিপুরার ভোট দিবা, বাঙালির ভোট দিবা, আবার 80 জুন দাঙ্গা হয় আপনার সরকারের আমলে। এটা তো বাস্তব। কমিউনিস্ট পার্টি যত সম্প্রীতির কথাই বলো, কমিউনিস্ট পার্টির নেতাদের মুখে মুখে সম্প্রীতির কথা, কিন্তু তাদের আমলে আমরা বেশি মাত্রায় দাঙ্গা দেখলাম। 80 জুনের দাঙ্গা, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। 97 সালের দাঙ্গা, 2000 সালের টেনশন। যতবার কমিউনিস্ট সরকারের ছিল ততবার কিন্তু জাতি দাঙ্গা হয়েছে। এইটাকে বোঝাইতে গিয়া তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী জুটে রবীন্দ্র বাবু বলেছেন, পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইট চালায়। এটা উনি সমর্থন করেন না, আমিও করি না। আপনাদের বলতে চেষ্টা করছি, নির্ভয় আপনারা নির্ভয় বুদ্ধি। বিজেপির এক এমপি সাহেব, উনি আমার সেদিন ঢুকলেন ওনার বক্তৃতায়, কি কইছেন জানেন? উন্নয়ন করছি, অনিমেষ বাবু হাইওয়ে দেখতেছেন না, হাইওয়ে দেখেন না উনি? আরে ভাই, হাইওয়ে তো কংগ্রেসের আমলে হচ্ছে, শচীন সিংয়ের আমলে হচ্ছে, সুময় সেনের আমলে হচ্ছে, সিপিএম সরকারের আমলে হচ্ছে হাইওয়ে। আজকে বিজেপিও হাইওয়ে তৈরি করতেছে, ত্রিপুরা মাথাইলে আমরাও হাইওয়ে করবো। এটার মধ্যে বড় ব্যাপার কি? কিন্তু সেই এমপি ভাইরে আমি বুঝাবো, এত হাইওয়ের দরকার নাই। বিপ্লব বাবুর 4 বছর না 52 মাসের ক্ষমতায় রাস্তাঘাটে দেখেন আমাদের গাড়ি কি চেহারা হইছে। মেয়েরা মহিলারা বাড়িতে রান্না করতে করতে মুখের মধ্যে যে কি পরে কালো দাগ পরে দেবেন, আমাদের একটা গাড়ি সুন্দর না, সব বৃষ্টি হয়ে গেছে। রাস্তাঘাট আর মেরামত করে নাই। আমি বিজেপির সরকারকে বলছি, আরো 6 মাস আপনারা বাঁচবেন ত্রিপুরায়। আপনারা এই 6 মাসের মধ্যে সিপিএম আমলে যত রাস্তা, এই রাস্তা শুধু মেরামত করেন, আপনারা মেরামত করে রাস্তা, নতুন রাস্তা বানাইতেই তো না, মেরামত তো পারে না, খাই নিচে সব টাকা। মানুষের পিছিয়ে একটা ডকুমেন্ট আইছিল এরা, হিমন্ত বিশ্ব শর্মারে কালকে দেখলাম, হিমন্তজি মোস্ট ওয়েলকাম ইন ত্রিপুরা। হেমন্ত বিশ্ব শর্মার কিন্তু জিব্বাটা আমার মতো না, একটু শক্ত। আয়া কইছিল হাম থাকুন নকরি দিয়ে যাইবে, নকরি দিব, কইতে চাকরি দিব। একটা ডকুমেন্ট বাই করছে, ভিজন ডকুমেন্ট। ভিজন কথা কইছে চোখ বন্ধ কইরাও যেটা দেখা যায়, ইট ইজ এ ভিজন। চোখ বন্ধ করলে আমি তো কিছু দেখি না। আর বিজেপি কইছে ওই এমন ডকুমেন্ট বানাইছে, চোখ বন্ধ করলো বলে এটা দেখা যায়। মানলাম, কি লেখছেন আপনি? কইছে ভিজন ডকুমেন্টে ত্রিপুরার লক্ষ লক্ষ বেকারকে আমরা চাকরি দেব,
পাইছে কেউ? আমার এলাকাতে তো আমার জানা নাই কে চাকরি পাইছে। আপনাদের এলাকাতে খোঁজ করে, আমাদের চেয়ারম্যান সাহেবের এলাকাতে খোঁজ করে, কে পাইছে কোনো খবর নাই। চাকরি দেওয়া তো দূরের কথা, চাকরি দেওয়া দূরের কথা, 10,303 জন শিক্ষক কর্মচারীর চাকরি খায় আজকে রাস্তার মধ্যে ফেলাইছে। ভিশন ডকুমেন্ট, ভিশন ডকুমেন্টের মধ্যে এরা লিখেছে যে 100টা ট্রাইবেল ভিলেজ, বাগান বাগান ভালো করে বাজার, আরো বাজার, ভিশন ডকুমেন্টের বলেছে এরা যে 100টা ট্রাইবেল গ্রামকে এরা মডেল ভিলেজ করব। আমরা 20 বছর 30 বছর পলিটিক্স কইরা মাইকে মাইক লাগায় আমরা বক্তৃতা দিয়ে উস্তাদ, আমরা এইসব মাইকের আওয়াজ আমাদের ঢুকতে পারবে না। ত্রিপুরার জনগণ দেখাই দিব। এটা ভিশন ডকুমেন্টের কাজ হইছে না। হিমন্ত বিশ্ব শর্মা 10,303 জন কর্মচারী সম্পর্কে কি বলেছিলেন? কইছে ভারতের সংবিধান সংশোধন কইরা বলে নাই যেন তেন প্রকারে চাকরিতে রাখবো। পাইছে কেউ? পাইছে কিনা? প্রার্থী বাবুরাম সাবনামি, সে নিজে 10,323 জন কর্মচারীর শিকার। বাবুরামের চাকরি গেছে গা। বাবুরামকে আপনারা আশীর্বাদ করবেন, আনারস নিজে খাইবেন আর বাবুরামকেও খাওয়াইবেন, কারণ আনারস সিম্বল হচ্ছে আমাদের সিম্বল। 26 তারিখ আমরা সবাই আনারস খাবো, কারণ বাবুরাম জিততেছে এইবার। এটা আমার কথা না, এটা আমার কথা না। পাহাড়ি বাঙালি মুসলিম মণিপুরি ঘরে ঘরে কইতাছে বাবুরাম জিততেছে, বাবুরাম জিতব। আমরাও দেখি এই যে জনসংযোগ হচ্ছে সুরমা কেন্দ্রে মণিপুরি বেল্টে গিয়া কখনো কি খিচুড়ি রান্না কইরা ক্যান্ডিডেট এবং নেতাদের আমন্ত্রণ জানাইছে? কখনো হয় নাই। কিন্তু এইবার ত্রিপুরা মথা নেতাদের খিচুড়ি খাওয়ায় মণিপুরিরাই আমাদের আবদার করেছেন। আপনারা কোন সময় দেখছেন সুরমা বিধানসভা কেন্দ্রে এত সংখ্যায় ত্রিপুরারা মেন্দিতে যান বিজেপি খালি, জয়ন্তী বাজার যান বিজেপি খালি, যান সাইগার পাহাড়ে বিজেপি খালি। আসুন, আমরা তো বলি রাজনৈতিকভাবে আসুন, আমরা তো প্রতিদ্বন্দ্বিতার ময়দানে আছি। আর এটাও কথা, এটা কোনো হাসা মিছা কথা না। আপনারা দেখবেন আমবাসা কমলপুর রুট 23 তারিখ আমরা 300 জন বাইক বাহিনী দিয়ে আমাদের যুবকরা রেডি থাকবো, কেউ যেন ভোট চুরি করতে না আসতে পারে। সাইকার পাহাড়ের মধ্যে বিশেষ ডার্লং অস্ত্র নিয়ে, এটা টিএসআর পুলিশের অস্ত্র না, গ্রেপ্তার করিলেন না কেউ রে। ওই সুপারি চারা কাটনের, জঙ্গল কাটনের যে দাও নিয়ে 300 জন আমাদের সৈন্য এখানে মোতায়েন থাকবো। কৈলা শহর থেকে যদি বুট চুরি করতে আয়ে 4র্থ পানিপথের যুদ্ধ এখানেই হইব। ইতিহাসের মধ্যে এটা বানানো গল্প না, ইতিহাসের মধ্যে 3য় পানিপথ যুদ্ধ অবধি আমরা পড়লাম। আর এইবার যদি কেউ ভোট চুরি করতে আসে 4র্থ পানিপথ হবে সাইকার পাহাড়ের মধ্যে। তারপর আমাদের চোখ কান খোলা আমরা রাখবো। আরো 300 জন বাইকম্যান যুবকরা কমলপুর থেকে, যেখান থেকে স্বপ্না দাস পাল ওনার সাঙ্গ পাঙ্গ নিয়ে কমলপুর থেকে যেন এখানে ভোট চুরি করতে না পারে, আমরা সেখানেও পাহারাদারের ব্যবস্থা করছি এবং কোনোভাবে ভোট চুরি হতে দেব না। কি কইতাছে জানেন? আমার জীবনে আমি অনেক রাজনৈতিক প্রচার করলাম, হারলাম না,
হাঁটতে হাঁটতে বাইরে শিক্ষার একটা কথা মনে পড়ে, কি কয়, ঘুরাই চড়িলাম আসার খাইলাম, হ্যাঁ আবার চড়িলাম আবার বললাম, কেমন আমার মনে নাই এখন। আমি একবার জিতলাম, হারলাম, আবার জিতলাম, আমাদের অভিজ্ঞতা আছে। এইবারের নির্বাচনের প্রচারে দেখলাম টেলিফোনেও ভালো প্রচার হয়। আমাদের বিজেপির মন্ডলের মানে ব্লক লেভেলের নেতা আগে এককালে কংগ্রেসই করতো, কইছে অনিমেন্দ্র সুদীপ দার লগে আছি আমরা, এখন বিজেপি করতে পারি, তারপরও দেখাই দিব বিজেপি কেমনে জিতের সুরমা। আমি কিন্তু সাবাস, তবে এত লুকায়ও রাজনীতি হয় না, বাইরে আয়া সেইটা নিজের চেহারাটা একটু দেখাইবা। কইছে দাদা আমার খালি 26 তারিখ অব্দি চান্স দেন, কাজ দেখেন, তারপর আবির মাইকা আমি নিজে নাইচে বিজেপি ছেড়ে মুছিয়ে আমি স্বাগত জানাবো। গুপ্তচরেরও একটা ভূমিকা আছে, গুপ্তচরের যেমন ভূমিকা আছে, গুপ্ত বাহিনীরও একটা ভূমিকা আছে, আর গুপ্তভাবে যারা সমর্থন করে তাদেরও একটা ভূমিকা আছে। সমস্ত গুপ্ত বাহিনী বিজেপির বিরুদ্ধে যারা গুপ্তভাবে আমাদের সমর্থন করছেন তাদের জন্য একবার হাত তালি দিন আপনারা, আমরা স্বাগত জানাই। কারণ প্রতিটি যুদ্ধে দেখা গেছে গুপ্তচররা ডিভিশন না থাকলে শ্রীরামচন্দ্র বুঝি রাবণরে হারাইতে পারত না। এই সুরমা বিধানসভা কেন্দ্রে এখানকার যিনি এমএলএ ছিলেন আশিস দাসের কি দুঃখ হইতে, আশিস দাস নিজে চুল ফালাই দিছে কালীঘাটে গিয়া, কইছে এই দুঃখ আমি ত্রিপুরাতে আর চুল ফালাইতাম না, আমি সিধা কালী মাতার চরণ ছুঁয়া ওইখানে আমার চুল ফালাই কি কইছে প্রায়শ্চিত্ত হইলাম। আমি আশিস দাসকে জিজ্ঞেস করব, ভাই তোমার দুঃখটা কি? তার দুঃখ কি জানেন? সে না কইলে আমরা বুঝি। এক নেতার দুঃখ আর এক নেতা আমরা বুঝি। তার দুঃখ হচ্ছে ভিজন ডকুমেন্টে তো আহামরি সবকিছুই তো দিব পিঠে, বিজেপি কিছুই দিল না। বিজেপি কি মনে করে যে সুদীপ বর্মনরে রাত্রেবেলায় মোবাইল টেলিফোন দিয়া ফোন কইরা আইনা ইট পাটকেল ছুইরা এইভাবে আহত কইরা ভোট জিততো না। সুদীপ বর্মনরে যেদিন ইট দিয়া মাথা ফাটাইছে বিজেপির ভোট 1000 করে গেছে, আপনারা ভাববেন। কারণ আগরতলাতে সাতনামি চা বাগানের লোক থাকে না, ওইখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সরকারের উপর এরা ভাত খায় না। এখানের মানুষ পেপো করে একা না পাইলে বাবু কেমনে ভাত খাইব। ওইখানে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার সবাই সরকারের টাকায় এরা খায় না। এরা চায় ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র আবার পুনরুদ্ধার হোক। গণতন্ত্রকে যদি আপনারা রক্ষা করতে চান, বিজেপির বিরুদ্ধে গিয়ে ভোট দিয়ে বাবুরাম সাতনামীকে আপনারা জয়লাভ করাবেন, তবেই গণতন্ত্র থাকবে। আজকে সুদীপ বর্মনকে মারছে, কালকে জগদীশ বাবুকে মারবে, কালকে আর এক বাবুকে মারবেন। গণতন্ত্র এমন হয় না। আরে মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা বিরোধীতে ছিলাম, মাইক লাগায় মানিক সরকারের বিরুদ্ধে আগরতলায় 1.5 ঘন্টা বক্তৃতা করছি আমি। ওই সিপিএম এর কেউ আয়া ইটের তো দূরের কথা, একটা চানাচুরের টুকরা ফালাইতেন আপনার শরীরের উপর। এই হচ্ছে গণতন্ত্র। কালকে আমরা ক্ষমতায় আসতে পারি, বিজেপি কি বক্তৃতা করবে না? মানিক বাবু যদি চাইতেন বিজেপি সরকারের মতো পুলিশ লেলায়া, গুন্ডা বাহিনী লেলায়া যদি সরকার টিকে থাকতো, আজকে বিজেপি এখানে পদ্ম ফুল ফুটাইতে পারতো না এরা। কিন্তু গণতন্ত্রের বিশ্বাসী বলে সবাই চান্স দিছে, বক্তৃতা করো, নির্বাচনে লড়াই করো। কিন্তু আজকে কি দেখি, বিজেপি এডিসির ইলেকশন, যে এডিসির আমি ডেপুটি সিএম, এই এডিসির নির্বাচন তারা লুইটা কোটি কোটি টাকা লুইটা একটার পকেট ফাইটটা গিয়া পুটি সুতা দেখা গেছে এরা টাকা চুরি করে নিতেছ। এরপরে 1 বছর বাদে যখন আর খাওনের তেমন দান্না নাই, আইনেও কাবার হয় না,
বাধ্য হয়ে তার নির্বাচন করলো। যেই নির্বাচন করছে বস্তা কি বস্তা টাকা আনছে এখানে, তারপরে টিপরা মাথা ঠামসা স্লোগানে বিপ্লব দেব সহসর দেখা নদীতে গিয়া পড়লো। পাইছে দিছি 18টা সিট নিয়ে আমরা দখল করলাম। এই হচ্ছে টিপরা মাথা। এবং আপনাদের বলি, এদের টাকার যুগ যতই থাকুক, গণবল মানুষের সমর্থন, এই বলটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এবং মানুষ যদি সুচার হয়, প্রতিরোধ যদি আমরা গড়ে তুলতে পারি আগামী 6 মাস বাদে, আরে এটা তো আসল না, আসল নির্বাচন আইতাছে। সেই আসল নির্বাচনে আপনারা দেখবেন বিজেপি ত্রিপুরা রাজ্য থেকে উৎখাত হয়ে যাবে, আর উৎখাও দাঁড়াইতে পারতো না। এই হচ্ছে আমাদের কথা। আমাদের হাতে খুব বেশি সময় নাই। এবং অনেকেই মহারাজা কেন আসেননি এই কথার উত্তর আপনারা চান, কিন্তু মহারাজা উনি আসতে চান। সেদিন বৃষ্টি ছিল, আমিও ছিলাম ওনার সাথে, কিন্তু এত প্রবল বৃষ্টিতে এখানে প্রোগ্রাম করা যায় না। এবং আজকে ওনার সকাল থেকে 8টা থেকে প্রোগ্রাম চলছিল। মেন্দিতে উনি প্রোগ্রামটা, মেন্দি না জয়ন্তী বাজারে উনি প্রোগ্রাম করতে পারেন না। অনেক প্রোগ্রাম মণিপুরি মুসলিমদের সাথে ঘরে ঘরে, এত জোরালো প্রচার কখনই হয় না। এবং উনি একটু অসুস্থ আপনারা জানেন। এবং এটা শিডিউলের বাইরে একটা প্রোগ্রাম এখানে। আজকে ওনার আসার কথা ছিল, কিন্তু ওনার ডাক্তারদের সাথে পরামর্শের দরকার। ডাক্তার না করেছেন ওনাকে প্রোগ্রামে না আসার জন্য। তারপরেও উনি কিন্তু বাড়িতে বসে থাকতে পারেন না, আমরাই না করলাম। মহারাজা যদিও না থাকেন, মহারাজার হৃদয় আপনাদের কাছে। এবং আমরা চাইব আপনারা বাবুরাম শাসনামীকে আনারস সিম্বলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। 26 তারিখের জয় উল্লাস, তারপরে বিজয়ী মিছিল করতে মহারাজা আসবেন এখানে। আপনারা সেই প্রতিজ্ঞা নিয়ে বাড়িতে যাবেন। বিজেপির বিরুদ্ধে এখন আর আমি কিছু বলবো না। নিজেরাই ওনারা ভালো বুঝেন, মানুষ ওনাদের সম্পর্কে বুঝেন। বিজেপি যারা এখনো করছেন ওনাদের অনেকেই এই বাই ইলেকশনের পরে অনেক দলে ওনারা আশ্রয় নেবেন, এটা আমাদের জানা আছে। আগস্ট মাস গেলে বিজেপির অনেক এমএলএরা যারা পেনশনের অপেক্ষায় এখন আছে, পেনশন পাইতো না, এখন যদি দল ছেড়ে দেয়, এরাও দেখবেন যাকে যাকে অনেক দলে টিপরা মাথাতেও তারা জয়েন করবে। আমরা তাদের স্বাগত জানাবো। বন্ধুগণ, মায়েরা বোনেরা যারা এসছেন, এই রূপে আপনারা বইয়া আমার বক্তৃতা শুনছেন, কিন্তু একটা জিনিস মাথায় নিয়ে যাইবেন, সিম্বলের অভাব নাই। ভোটিং মেশিনের মধ্যে অনেকগুলো সিম্বল দেখবেন, সিংহের সিম্বল দেখবেন, ফুলের সিম্বল দেখবেন। ফুল 2 প্রকার না, 4-5 প্রকার, অনেক ফুল দেখবেন। কিন্তু তীব্রা মাথা মহারাজা শান্তি এবং সম্প্রীতিকে, গণতন্ত্রকে উদ্ধার করতে চান, তাহলে আনারস সিম্বলে আপনারা ভোট দিবেন। ভোট দিয়া যুক্ত করবেন। আর নিজেরা বাড়ি করে না বসে থেকে নির্ভয়ে আপনারা ভোট দিন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড বাঙালিদের বিপক্ষে না, এটা আপনাদের পক্ষে আমরা বলছি। নির্ভয়ে আপনারা ভোট দেবেন। আর বিশেষ কিছু বলছি না। আমার চেয়ারম্যান মহোদয়কেও আমার কিছু সময় দিতেই হয়। 3:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।